আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে উদ্দেশ্যে আপনাদের সামনে এসেছি আপনারা অলরেডি বুঝে গেছেন কি উদ্দেশ্যে এসেছি। তা হচ্ছে বিসিএস লিখিত প্রস্তুতিতে আপনারা কিভাবে খাতায় লিখবেন, কিভাবে আপনারা অ্যানালাইসিস করে লিখবেন এবং কিভাবে লিখলে আপনারা সর্বোচ্চ মার্ক পাবেন, আমি তারই জন্য সেটাই দেখানোর জন্য আমি আজকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি মহান আল্লাহ পাকের ইচ্ছায়। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা কি সিস্টেমে লিখলে নাম্বারগুলো ভালোভাবে পাবেন এবং আপনাদের লিখিত পরীক্ষা সবচেয়ে ভালো হবে সেটা নিয়ে আমি আসব। তো আমি আমার কথা রেখেছি আলহামদুলিল্লাহ। আমি আজকে যে কাজটা প্রথমে করব তা হচ্ছে আমার অ্যানালাইসিসগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে কিভাবে লিখতে হয়, আমি কিভাবে লিখেছিলাম, আমি যাদের সাহায্য নিয়েছি অর্থাৎ যারা আমাকে এই অ্যানালাইসিস করতে হেল্প করেছেন তারা কিভাবে করেছেন সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং ভিডিও শেষে মনে রাখবেন, ভিডিও শেষে বাস্তব যে বিসিএস পরীক্ষার যে লিখিত খাতা সেটা প্লাস বিভিন্ন কোচিং সেন্টারে যারা পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে লিখিত পরীক্ষাগুলো প্র্যাকটিস সেগুলো করে থাকেন বা তারা যে কোনো জায়গায় তাদের হ্যান্ডলোড করলে তারা কীভাবে লিখে রাখেন সেইগুলো আপনাদেরকে দেখাবো। সেখানে মার্কও দেওয়া আছে। আশা করি সেই পৃষ্ঠাগুলো বা সেই খাতাগুলো দেখলে আপনারা একটা আন্দাজ করতে পারবেন যে এভাবে লিখলে এতটুকু মার্ক পাওয়া যায়। তো এটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত যাবেন, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আসি হচ্ছে কথা না বেরিয়ে, তা হচ্ছে আমাদের আজকের যে প্রধান আলোচনা তা হচ্ছে কিভাবে লিখলে আপনাদের লেখনীটা ভালো হবে এবং লিখিত পরীক্ষায় আপনারা কিভাবে ভালো মার্ক পাবেন। তো প্রথমে আগে আমি যেটা দেখাবো তা হচ্ছে কোন কোন জায়গায় আপনাদের সমস্যা ফেস হবে সেই জায়গাগুলো আমি আপনাদের চিহ্নিত করেছি এবং সেই জায়গাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। তো এক একটা বিষয় ধরে আমি শুরু করছি। প্রথমে হচ্ছে বাংলা। দেখুন, বাংলাতে আপনারা যখন গ্রামারগুলো করবেন গ্রামারের হিসাবটা আমি আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিই এবং এরপরে যখন আপনারা লিখিত অংশে যাবেন অর্থাৎ নির্মিত অংশে যাবেন সেখানে কি করবেন। তো গ্রামারে আপনারা যখন লিখবেন গ্রামারে চেষ্টা করবেন গ্রামার থেকে যে বিষয়গুলো আসে সেগুলোর একেবারে আক্ষরিক অর্থ যেগুলো আছে সেগুলোই আপনারা দিবেন, কোনো ভাবানুবাদ অর্থ এগুলো দেওয়ার চেষ্টা করবেন না। এটা গেল গ্রামারের বিষয়, একেবারে সংক্ষেপে বললাম। এবার হচ্ছে ধরেন আপনাদের একটা কাল্পনিক সংলাপ তো আসবে, আপনারা জানেন, অর্থাৎ ডায়লগ যেগুলো, এইগুলো যখন আসবে তখন আপনারা আপনাদের মন মতো করেই লিখবেন ওইখানটায়, ওই কাল্পনিক সংলাপ যেটা। যেমন ধরেন আমাদের 40 বিসিএসে যখন আসছিল তো ওখানে একটা ডায়লগ আসছিল, আমার টপিকটা আসলে মনে নাই কিসের উপর আসছিল। তো আমি যে কাজটা করেছিলাম সেখানে আমি ব্যাকরণগত শুদ্ধ কিছু শব্দ ব্যবহার করেছি ঠিকই এবং ভাষা প্রয়োগও ব্যবহার করেছি, তবে বাস্তবসম্মত ভাষা সেখানে দিয়েছিলাম। অর্থাৎ আমরা প্রতিদিন যেভাবে সংলাপ করে থাকি একে অপরের সাথে, কোনো বন্ধুর সাথে বা কারোর সাথে দেখা হলে যে ধরনের কথাবার্তা বলি আমি সেগুলোই ব্যবহার করেছিলাম এবং প্রশ্নর পর প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরের পর উত্তর দিয়েই মূলত সংলাপটা শেষ করেছিলাম এবং আমার বাংলাতে বেশ ভালো মার্কই এসেছিল। আমি বিশ্বাস করি ওই জায়গাটাও আমার অনেক ভালো হয়েছিল বলেই হয়তো আমার মার্কটা ভালো এসেছিল। এটা গেল। তার মানে বুঝতে পেরেছেন, আপনার প্রশ্ন বেশি করবেন এবং উত্তরটা তার সাথে দিবেন, তাতে হবে কি সংলাপটা বড় হবে এবং চেষ্টা করবেন বাস্তববাদী কথাবার্তা বলার, কোনো গতানুগতিক বইয়ের ভাষায় সংলাপটা লিখবেন না। ওকে, এবার আসেন আপনারা যদি গ্রন্থ সমালোচনায় যান, দেখেন গ্রন্থ সমালোচনা বিষয়টা একটু টাফ, কারণ যদি কোনো গ্রন্থ আপনার পড়া না থাকে সেই বিষয়ে যদি সেই গ্রন্থটা যদি পরীক্ষাতে আসে তখন কিন্তু তার আলোচনায় তো আপনি জানেন না সমালোচনা কেমন করবেন, বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোতে আপনাদেরকে কিভাবে আপনারা একটু হলেও নিজেদেরকে শান্ত রেখে করতে পারবেন তার একটা ধারণা আমি আপনাদের দিচ্ছি। আমাদের সময় এসেছিল হচ্ছে ঐতরেয় আরণ্যক যে বইটা আছে সেই বইয়ের সমালোচনা করতে। দেখুন, আমি এই বইটা কখনোই পড়ি নাই, এমনকি আমি যখন শিকড় থেকে পড়েছিলাম গ্রন্থ সমালোচনায় বা অন্যান্য বই থেকে সেখানে এই বিষয়ে এই বইটার উপরে কোনো ধরনের কোনো সমালোচনার টপিক ছিল না, তাই আমি এটা পড়াও হয় না। এখন পরীক্ষা তো এসেছিল, কি করব? তো আমি জানতাম যে সাধারণত পরীক্ষাগুলোতে কোন ধরনের গ্রন্থের সমালোচনা লিখতে আসে। দেখেন, এক হচ্ছে মানুষের আবেগ, মানুষের অনুভূতি, মানুষের প্রতিদিনের যে দৈনন্দিন জীবনযাপন এবং রাজনৈতিক যে ভাবাবেগ, এই যে চারটা বিষয়, এই চারটা বিষয়ের উপরে যতগুলো গ্রন্থ আছে বেসিক্যালি বিসিএস পরীক্ষাতে এই ধরনের গ্রন্থই দেওয়া হয় এবং এই ধরনের গ্রন্থ থেকেই সমালোচনা আসে। বুঝতে পেরেছেন? আপনাকে সমালোচনা করতে হয় এই ধরনের গ্রন্থের উপরে। এখন মজার বিষয় হচ্ছে ওই যে ঐতরেয় আরণ্যক যে বইটা ছিল এই বইটা যদি ভুল না বলি ব্যাকরণের উপরে ছিল মনে হয়, আমার খেয়াল নাই,
তো যেটাই হোক আমার তখন কিছুটা আন্দাজ ছিল যে এইটা এই টপিকের উপরে, আমি তারই উপর ভিত্তি করে এই সমালোচনাটা লিখেছিলাম। আমার বিশ্বাস সেখানে আমি মানে কিছু না পাওয়ার থেকে অন্তত কিছু পেয়েছিলাম, বুঝতে পেরেছেন? এবং আপনি যখন সমালোচনা করবেন সেই গ্রন্থের কোডগুলো উল্লেখ করবেন যে এই কোডগুলা এটা 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 বাস্তবসম্মত না, ধরেন বা এই কোডগুলা আমাদের এই জায়গাতে হেল্প করেছে বা এই জায়গাতে তার সমস্যা আছে, ক্রিটিসিজমটা এইভাবে হবে, এই কোডগুলো উল্লেখ করবেন যদি আপনার বেঁধে যায়। আর যদি না বেঁধে থাকে তাহলে জাস্ট গতানুগতিক লিখে যাবেন নিজের মতো করে। কিন্তু যখন কোড উল্লেখ করবেন তা অবশ্যই একেবারে সরাসরি যে লাইনটা যেমন দেওয়া ছিল বইতে সেভাবেই উল্লেখ করবেন, নিজের মতো করে কোনো কিছু লিখবেন না। এটা গেল। এবার আসেন বাংলায় যখন আপনি অনুবাদে আসবেন, দেখুন আপনাদের আসবে হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ। এই অনুবাদে কিন্তু অনেকগুলো মার্ক আছে। এইখানটায় আপনারা যে কাজটা করেন তা হচ্ছে অনুবাদ দুই প্রকার, ভাবানুবাদ আর আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদ হচ্ছে যেভাবে দেওয়া আছে আপনি ওই শব্দগুলোরই অর্থগুলো অন্য ভাষায় নিয়ে সেইভাবে সুন্দর করে লিখলেন। আর ভাবানুবাদ হচ্ছে যেভাবে দেওয়া আছে তার উপর ভিত্তি করে আপনার মতো করে আপনি সেন্টেন্সটা বা যেটা লিখতে বলেছে এসেছে সেটাকে আপনি সুন্দর করে সাজিয়ে লিখলেন। এটা হচ্ছে ভাবানুবাদ। আপনারা যেটা করবেন, আপনারা কখনোই, আমি আবারও বলছি, নেভার এভার ডু ভাবানুবাদ, বুঝতে পেরেছেন? ভাবানুবাদটা করবেন না অনুবাদের ক্ষেত্রে। এখানে আপনি সবসময় আক্ষরিক অনুবাদ করবেন। ব্যাংকেও কিন্তু সেম জিনিস, যেমনভাবে দিয়েছে আপনাকে ইংরেজিটা তারই আক্ষরিক অনুবাদ বাংলাতে এসে করবেন, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে মেইন বিষয় ছিল। যা হোক, এটা গেল। এখন আসি আমরা ইংরেজির উপরে। এখন ইংরেজি নিয়ে আমি বলেছিলাম যে আমি ইংরেজি ট্রান্সলেশন যে সমস্যাগুলো আছে বা প্যাসেজ থেকে আপনারা কীভাবে প্রশ্নগুলো অ্যান্সার দিবেন, গ্রামারগুলো কীভাবে করবেন, এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব বলেছিলাম। আমি সেটা চেষ্টায় আছি। এখন সে বিষয়ে না যে আমি যে জায়গাটা আপনাদের সমস্যা হবে সেখানে একটু আসি। এডিটরের কাছে, অর্থাৎ নিউজ পেপারের কোনো এডিটরের কাছে যে টপিকটা আপনাদের লিখতে আসবে, এই জায়গাটা যখন লিখতে আসবে এটা কিন্তু প্যাসেজের উপর বেস করে আপনাকে লিখতে হবে। আপনি আপনার মতো করে লিখলে হবে না। প্যাসেজে যে ধরনের সিচুয়েশনের উপরে বলেছে ওই ধরনের সিচুয়েশনের উপরে আপনাকে নিউজ পেপারের জন্য অর্থাৎ নিউজ পেপার এডিটরের কাছে লিখতে হবে। এখন এখানে যেটা সেই ছোটোবেলা থেকে আমরা জানি যে কোনো কিছু হুবহু দেওয়া যাবে না, সেটাই কোনো হুবহু দেওয়া যাবে না, নিজের মতো করে আইডিয়া করে নিজের মতো করে লিখবেন। তবে মনে রাখবেন আপনি আপনার লেখনীতে যে টপিক নিয়ে লিখতেছেন তার আলোচনা রাখবেন 80%। এর সাথে যদি আনুষঙ্গিক কোনো কিছু যোগ করতে হয় সেটা আলাদা বিষয়, সেটা আপনি যোগ করে নিলেন, তবে সেটা এক্সট্রা 20%-এর উপরে যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এভাবে লিখবেন। গেল এটা। এবার আসেন ইংরেজি আরও একটা বিষয়, যখন সিন কম্প্রিহেনশনটা আপনাদের যখন আপনার প্যাসেজ দিলে সিন তো না, আনসিন যে কম্প্রিহেনশনগুলো থাকবে সেই কম্প্রিহেনশনের প্যাসেজ থেকে যে বিষয়গুলো আসতে পারে গ্রামাটিক্যালের, এই জিনিসগুলো আপনাদের অনেক সময় মানে এখানে আপনাদের কিন্তু অনেকগুলো টপিক পড়তে হবে, আপনারা লিখিত বই দেখলে বুঝবেন অনেক গ্রামার টপিক আছে, কিন্তু কোনগুলো বেশি আসে সেইটা আমি আপনাদের একটু বলি। মনে রাখবেন প্যাসেজ থেকে আপনাদের সিনোনিম এবং অ্যান্টোনিমটা বেশি আসে, বুঝতে পেরেছেন? ওই প্যাসেজ থেকে যে সিনোনিম শব্দগুলো থাকে বা সেই শব্দগুলো থাকে তারই সিনোনিম বা অ্যান্টোনিম থাকে এবং ওই সিনোনিম বা অ্যান্টোনিমেরই আপনার কি বলে উপরে সেন্টেন্স লিখতে আসে, বুঝতে পেরেছেন? অর্থাৎ যে শব্দটা দিয়েছে অনেক সময় দেখা যায় সেইটা দিয়েই সেন্টেন্স লিখতে বলে, সিনোনিম আর একটা করতে বলে। আবার অনেক সময় বলা হয় যে সিনোনিমটা করা হবে সে ইউজ সেন্টেন্স বা মেক আ সেন্টেন্স উইথ দ্য সিনোনিম। সিনোনিম থেকে করতে বলে সিনোনিম দিয়ে করবেন, আর যদি বলে মেক দ্য সেন্টেন্স তাহলে বুঝবেন আপনার মেইন ওয়ার্ড দিয়ে করতে বলেছে, সিনোনিম দিয়ে নয়, কিন্তু সিনোনিম আপনাকে লিখতে হবে, বুঝতে পেরেছেন? এরপরে যেটা আসবে তা হচ্ছে ফ্রেজ, অর্থাৎ ওই প্যাসেজে যদি কোনো ফ্রেজ ইউজ করা হয় সেই ফ্রেজগুলা দিয়ে আপনাকে তার ফ্রেজের ইংলিশে অর্থ লিখতে আসবে, অর্থাৎ যে ফ্রেজটা দেওয়া হচ্ছে সেই ফ্রেজেরই ইংলিশ অর্থ আপনি লিখবেন এবং ওই যে ফ্রেজটা দেওয়া হয়েছে সেই ফ্রেজ দিয়ে আবার সেন্টেন্স তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? এভাবেই মার্কটা থাকবে। আর একটা জিনিস আসে বেশি, তা হচ্ছে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ দেখা যাচ্ছে আপনাকে দিল বিউটি, সৌন্দর্য, আপনারা জানেন যেটা নাউন, আপনাকে দিল ভার্ব করতে বিউটিফাই, দেন আপনাকে বললো যে ইউজ অর মেক এ সেন্টেন্স উইথ দ্য নিউ ওয়ার্ড অথবা উইথ দ্য অ্যান্সার্ড ওয়ার্ড, তাহলে উত্তরে যে বলছে বা উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড ওইটা দিয়ে তখন আপনাকে সেন্টেন্স করতে, তার মানে কি আপনি বিউটিফাই দিয়ে সেন্টেন্স করবেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে যে উই হ্যাভ টু বিউটিফাই দিস রুম, ধরেন আমরা এই রুমটাকে সুন্দর করব, বুঝতে পেরেছেন? এভাবে আপনারা করবেন, ঠিক আছে? এইগুলো বেশি আসে, তার মানে সিনোনিম অ্যান্টোনিম আপনার হচ্ছে এই যে ফ্রেজ, আর হচ্ছে যেটা কেবল বললাম তা হচ্ছে আপনার শব্দের পরিবর্তন, অর্থাৎ সেম ওয়ার্ডটা কীভাবে ডিফারেন্ট পার্টস অফ স্পিচে ডিফারেন্টভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? এগুলা শিখবেন। গেল এটা, এই হচ্ছে ইংরেজির বিষয়। আচ্ছা,
আমি অলরেডি এগুলো বলেছি, আমি নোট করেছিলাম আলাদা করে, মানে এটা আমার ফার্স্ট নোটে ছিল না, পরে এক্সট্রা নোট করেছিলাম। যা হোক, এবার আসি বাংলাদেশ বিষয়গুলিতে। দেখুন, বাংলাদেশ বিষয়গুলি এমন একটা টপিক, এখানে আসলে বলে শেষ করা যাবে না। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, একেবারে সংক্ষেপে মাথায় রাখবেন, মাথায় ঢুকাই নেন, লাগলে খাতা কলম নিয়ে বসে লিখে নেন। তা হচ্ছে বেশি বড় বড় করে কোনো কিচ্ছু লিখবেন না, কারণ বাংলাদেশ বিষয়গুলি হচ্ছে একমাত্র সাবজেক্ট যেখানে আপনি লিখলে আর শেষ হবে না, 4 ঘন্টায় শেষ হবে না। এই 200 মার্কের জন্য আপনার অতিরিক্ত বড় করার কোনো প্রয়োজন নাই। আপনি যেটা করবেন তা হচ্ছে তথ্য দিবেন অনেক, জাস্ট অনেক অনেক এবং অনেক, এবং সেখানে ডায়াগ্রাম দিবেন, অর্থাৎ রেখাচিত্র, বুঝতে পেরেছেন, বা নকশা, ডায়াগ্রাম যেটা, এগুলো দিবেন। আর দিবেন হচ্ছে সমীক্ষা এবং ছক। আবারও বলি, তথ্য দিবেন অনেক এবং সেই তথ্যগুলোকে আপনি ডায়াগ্রাম আকারে সাজিয়ে দিতে পারেন, সমীক্ষা আকারে দিবেন এবং ছক আকারে দিবেন। আপনি যত এগুলো দিবেন তত আপনার লেখনী প্রয়োজনটা কম পড়বে। এগুলোই হচ্ছে করবেন, স্কেলটা নিয়ে সুন্দর করে এগুলো খালি দিতে থাকবেন, দেখবেন আপনারা বেশি লেখার অতিরিক্ত দরকার নাই। ঠিক আছে, এরপরে যদি তা নিয়ে আলোচনা করতে চান সেটা করতে পারেন, বাট সেটা অল্প করলেও কোনো সমস্যা নেই, নাহলে আপনি 4 ঘন্টা কুলাইতে পারবেন না ভাই, এত বড় বড় প্রশ্ন। যা হোক, এটা গেল বাংলাদেশ বিষয়গুলি। এবার আসি সবথেকে জরুরি যে বিষয়টা, সবথেকে জরুরি, যেখানে আপনারা নাম্বার কম পান, সবাই কম পায় প্রায়, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি। এই জায়গাটা একটু খেয়াল করেন, একটু ভালো করে দেখেন। দেখুন, এর যে সেকশন এ, এখানে আপনারা ইজিলি লিখতে পারবেন, এটা আপনার সিলেবাস দেখলেই বুঝতে পারবেন যে একেবারে ডেসক্রিপটিভ টাইপের যে লেখাগুলো, টপিকই নাম ডেসক্রিপটিভ রাইটিং একরকম, তো এই ডেসক্রিপটিভ রাইটিংয়ে আপনারা ইজিলি লিখতে পারবেন। বি সেকশনে যখন আপনি আসবেন তখন এমপিরিক্যাল ইস্যুস যে বিষয়গুলো আছে এইগুলো লেখার সময় বর্তমান পরিস্থিতির কথা মাথায় রাখবেন। আপনাদের কিন্তু সাধারণত রিসেন্ট টপিকগুলোই আসবে। ধরেন কেমন বিষয়টা, কেমন ধরেন আপনার আসলো গাঁজা সম্পর্কে, গাঁজা ইস্যু সম্পর্কে, যেটা সব থেকে এখন জরুরি। তো এই পরিস্থিতি যখন আসবে, তো আপনি যে কাজটা করবেন তা হচ্ছে রেট্রোস্পেকশন, অর্থাৎ অতীতের যে দর্শন বা ভূতাপেক্ষ যে বিষয়গুলো আছে এইগুলোকে কম আনবেন। আমি আবারও বলি, ইউজ লেস অফ রেট্রোস্পেকশন, অর্থাৎ অতীতের যে বিষয়গুলো আছে সেগুলোকে কম কম ব্যবহার করবেন। তাহলে কি করবেন, বর্তমানে যা হচ্ছে, যে বিষয়ের উপর আলোচনা আসছে তার বর্তমান পরিস্থিতি বেশি তুলে ধরবেন। যদি অতীতের কথা তুলনাও লিখতেও হয় তাহলে 80 বর্তমান, 20 অতীত, এই বেশি যাবেন না, এভাবে লিখবেন। আর হচ্ছে যদি যার উপরে লিখতে আসবে বা যে বিষয়ের উপরে লিখতে আসবে তার পজিটিভ সাইডগুলো যদি খুঁজে থাকে, অর্থাৎ এখানে সাধারণত থাকে না, যদি থেকে থাকে সেটা একটু বেশি উল্লেখ করবেন। ঠিক আছে, এই জায়গাটায় গেল। আর নেগেটিভটা একটু কম দিবেন। কিন্তু যদি ধরেন গাজা টাইপের ইস্যু আসে, সেখানে যদি ইসরায়েলের ভূমিকা আসে, সেখানে তার পজিটিভ আমার মনে হয় দেওয়ার কোনো যুক্তি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। ঠিক আছে, বিসিএসটা আপনি বাংলাদেশের জন্যই দিচ্ছেন, গেল এটা। এবার আসেন সেকশন সিতে, এই জায়গাটায়, অর্থাৎ প্রবলেম সলভিং জায়গাটায়। দেখুন, একই বিষয়, অর্থাৎ এই গাজা ইস্যু ধরেন আপনাকে প্রবলেম সলভিংয়ে দিল, এমপিরিক্যাল ইস্যু হিসেবে না দিয়ে। এখানে আপনাকে বলা হলো যে গাজা ইস্যুতে আপনি একজন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রদূত হিসাবে আপনার ভূমিকা কি থাকবে। ধরেন এমন আসলো যে আপনি এখন তাহলে ইসরায়েলের সাথে কি সম্পর্ক রাখবেন, আমেরিকার সাথে কি সম্পর্ক রাখবেন, বা আপনি আসলে এই যে মায়ানমার, ভারত এবং বাংলাদেশের এই যে ত্রিমুখী যে বিষয়টা, এখানে আপনি কার পক্ষে যাবেন, আপনি কি মানে জোট গঠন করবেন নাকি মায়ানমার আক্রমণ করবেন, না আপনি কি ভারতের সাথে জোট গঠন করে মায়ানমার আক্রমণ করবেন, বা ধরেন আপনার এখন বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক ভালো করা উচিত নাকি ভারতের সাথে সম্পর্ক ভালো করা উচিত। এটা যখনই আপনার লিখতে আসবে অ্যাজ এ রাষ্ট্রদূত হিসেবে আপনি যেটা করবেন, সেখানে আপনি একজন রাষ্ট্রদূত হিসাবেই, ফরেন সেক্রেটারি হিসাবেই কাজ করবেন, আপনি কোনো সাধারণ নাগরিক সেখানে থাকবেন না। বুঝতে পেরেছেন? তার মানে ধরেন আমি বাংলাদেশে পাকিস্তান হিসেবে যাব না, ধরেন আমি গাজা বিষয়ে গেলাম। এখন অ্যাজ এ মুসলিম আপনি একজন মানুষ হিসাবে গাজা বিষয়ে যখন লিখবেন তখন আপনার আবেগ কাজ করবে। আপনি চাইবেন যে এই মুহূর্তে ইসরায়েলকে আক্রমণ করা, আপনি চাইবেন যে সব কিছু বন্ধ করে দেওয়া, সব জায়গা থেকে সব ইসরায়েলের সাথে সব সম্পর্ক, ইসরায়েলরা যাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথে সব সম্পর্ক বন্ধ করে দেওয়া, আপনি পার্সোনালি চাইতে পারেন। এই কথাগুলো ভাই আপনি পরীক্ষা খাতায় লেখা যাবে না। আপনি যদি রাষ্ট্রদূত হন তাহলে রাষ্ট্রের ক্ষতি হয়, দেশ জাতীয় মানুষের ক্ষতি হয়, এই কাজ করার মতো কোনো ধরনের কোনো আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তার মানে আপনি যখন লিখবেন সেই জায়গাগুলোতে আপনি চেষ্টা করবেন দেশের স্বার্থে যেটা যেটা ভালো, সেটা আপনার জায়গা থেকে ভালো যদি নাও হয়, আপনার বুঝতেছেন, আপনার বিবেকে বাড়তেছে, কিন্তু দেশের জন্য ভালো, সেটা আপনাকে করতে হবে ভাই। এই জায়গাতে আপনি এভাবেই লিখবেন, নিজের ভাবাবেগ, নিজের আবেগ বেশি তুলে ধরবেন না। পরে যদি কখনো এটা আপনার বাস্তব পরিস্থিতিতে করতে সেটা করেন, কিন্তু পরীক্ষা খাতায় না, এটা করেন না, এটা ভুল। এটা করলে আপনি নাম্বার পাবেন না, এবং এই প্রবলেম সলভিং ইস্যুতে যদি আপনি নাম্বার না পান, আন্তর্জাতিকের জীবনেও আপনি 65-এর উপরে পাবেন না, আমি বলে দিচ্ছি, জীবনেও পাবেন না। 100-র ভিতরে
65-র উপরে উঠাতে পারবেন না। আপনি যখনই 65-র উপরে উঠাতে পারবেন না ভাই, যদি 70ও পান, ওই 5 মার্ক আপনাকে অনেক দূর নিয়ে যাবে, ফরেন ক্যাডারও হয়ে যাবে যদি আপনার প্রথম চয়েস দেওয়া থাকে, কারণ আপনার আন্তর্জাতিক নাম্বার তারা দেখবে। ঠিক আছে, যা হোক, এবার আসি এই বিষয়ে আমি আর গেলাম না, আন্তর্জাতিক বিষয়গুলো এখানে শেষ। এখন আসেন সাধারণ বিজ্ঞানে কীভাবে লিখবেন। দেখুন, বাংলাদেশ বিষয়গুলির মতো সাধারণ বিজ্ঞানটা অনেকটা সেরকম, বেশি বেশি ছবি দিবেন, ডায়াগ্রাম বেশি বেশি দিবেন, আর হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং কম্পিউটারের বেলায় যেসব ছবি দিলে, আমি আবারও বলছি, যেসব ছবি দিলে আপনার লেখার প্রয়োজন বেশি পড়বে না, ছবিই সব কিছু প্রকাশ করে দিবে, আপনি সেইগুলোই দিয়ে, এবং আর কিছু লেখার বেশি দরকার না, জাস্ট লিখে দিন যে আমি এটা এর উপরে, এই টপিকের উপরে, সামান্য কিছু লিখেন, ছবি দিয়ে যদি সেটা প্রকাশ পেয়ে যায়, আর বেশি কিছু করার দরকার নেই, তাহলে আপনার আসলে সময় নাই, ছবিগুলো দিয়ে আসেন। এবং এতে আপনার কি হবে দেখেন, আপনি নাম্বারও বেশি পাবেন, প্লাস তারাও বুঝতে পারবেন যে আপনার হাতে সময় ছিল না, এটা তারা বুঝবেন। এখন হচ্ছে যে কাজটা করবেন তা হচ্ছে, যখন এটা করবেন, ডায়াগ্রাম হোক বা ছবি হোক, অবশ্যই উল্লেখ করবেন এটা কোথায় কোথায় কাজে লাগতেছে এবং কোনটার সাথে এটা রিলেটেড, এবং নিচে চিত্র আকারে লিখে দেন, চিত্র এইটা এই। আমি অলরেডি আমার যে খাতাগুলো দিচ্ছি আপনাদের পেজগুলা ভিডিও শেষে, সেখানে দেখতে পাবেন তারা কিন্তু এগুলো করছে। হয়তো বিজ্ঞানীটা থাকবে কিনা জানি না, কারণ এগুলো সংগ্রহ করা অনেক টাফ বিষয়, বাট আমি যে যে জায়গাগুলো দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা গেল। এবার আসেন শেষ টপিক, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। দেখুন, এই জায়গাগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কোনো কিছু, অর্থাৎ যখন আপনি মানসিক দক্ষতাতে যাচ্ছেন, গণিতের কথা বাদ দিলাম, মানসিক দক্ষতায় গেলে আপনি আপনার ব্রেনকে 3D, 4D, 5D, 6D, যত ডি আছে, যত ডাইমেনশন আছে, যতভাবে আপনি এইভাবে যেভাবে পারেন নিজের ব্রেনকে কাজে লাগান। মনে রাখবেন, এই মানসিক দক্ষতায় ভালো করার সব থেকে প্রধান উপায় হচ্ছে, হোয়াট আর ইউ থিঙ্কিং ইজ নট দ্য অ্যান্সার, হোয়াট আর ইউ নট থিঙ্কিং ইজ দ্য অ্যান্সার। বুঝতে পেরেছেন? আপনি যেটা ভাবতেছেন সেটা অ্যান্সার না, যেটা ভাবতেছেন না ওইটাই অ্যান্সার। ওই মানসিক দক্ষতার ওই যে 50 মার্কের ওই যে অবজেক্টিভ, ওই অবজেক্টিভে ভাই আবার সেই পিলির বিষয়গুলো ফেরত আসবে, সেই সময়ের কথা মনে আসবে যে এই জায়গায় যদি আমি টানতে পারি তাহলে আমাকে কি ঠেকায়। মানসিক দক্ষতার জন্য কী ধরনের কোশ্চেন আসে, বইতে হাজারো মানসিক দক্ষতা দেওয়া আছে লিখিত বইতে। ভাই বিসিএসের, বিপিএসসির ওয়েবসাইটে যে বিসিএসের যে রিটেন সাইডের যে মানসিক দক্ষতার যে সিলেবাসটা আছে সেটা একটু দেখেন, সেখানে সুন্দর করে কী কী জিনিস বেশি বেশি আসে সুন্দর করে চিত্র দেওয়া আছে। ঘড়ির বিষয়গুলো বেশি আসে, ধারার বিষয়গুলো বেশি আসে। বুঝতে পেরেছেন? তারপরে ধরেন আপনি কোনো কিছু প্রতিফলন তো ঘড়িতে বললামই, আরও কিছু বিষয় আছে, এগুলো বেশি বেশি আসে, এগুলো একটু প্র্যাকটিস করেন, ওইগুলো আগে করেন, তাহলে আপনার মানসিক দক্ষতা ধরেন সামনের পিলির জন্য কাজে লাগবে। ঠিক আছে, এই টপিকটা এখানে। মানসিক দক্ষতাতে বেশি না পেলে আপনি কোনোদিনও এই দুইটা মিলে যে 100 মার্ক, 100তে আপনি কোনোদিনও টাইমে আপনি 70-র উপরে উঠাতে পারবেন না। সবাই কিন্তু এখানেই আগায় যাবে। আপনি যদি জেনারেল স্টুডেন্ট হন, আর বাকি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যারা আছে, বা ধরেন যারা ম্যাথের আছে, জেনারেলের মধ্যে থেকেও যারা হায়ার ম্যাথে পড়েছেন, এদের সাথে টক্কর আপনাকে দিতে হবে। বুঝতে পেরেছেন? এগুলা ভালো করে প্র্যাকটিস না করলে কোনোভাবেই কিছু করতে পারবেন না। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার এখানের আলোচনা, এই সংক্ষিপ্ত আলোচনা, কিভাবে লিখবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন আমি আপনাদের দেখিয়েছি। একটা কথা আপনাদের বলে রাখি, আন্তর্জাতিকে যখন লিখবেন, সেখানে যখন প্রবলেম সলভিংয়ে যাবেন বা যে কোনো টপিকে বাংলাদেশ বিষয়গুলিতে যদি এরকম কোনো কিছু থেকে থাকে, ভাই চেষ্টা করবেন বাস্তবে এখন যেটা পক্ষে মানুষ সেখানে কথা লেখার বর্তমান পরিস্থিতি অনুসারে। তবে যেটা আপেক্ষিক বিষয়, যেটা কোনোদিন চেঞ্জ হয়নি, সেখানে আপনি আপনার বাস্তবতা না দেখে গতানুগতিক যেভাবে লিখতে ভালো হয় সেটাই লিখবেন। যদি কখনো গুড এবং ব্যাড সাইডের হিসাব করতে বলেন, আনুপাতিক করতে বলেন, তাহলে আমি বলবো 65% ইজ অর হ্যাজ টু বি অন গুড পয়েন্ট অ্যান্ড 35% হ্যাজ টু বি অন নেগেটিভ সাইডস। ওকে, এভাবেই লিখবেন, আমার বিশ্বাস আপনারা ভালো করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি আসবো ইনশাল্লাহ এর পরে আপনাদের কী ধরনের চাওয়া পাওয়া আছে তাই নিয়ে। বিশেষ করে আমাকে অনেকেই বলেছেন যে স্যার 49 নিয়ে কিছু বলেন, আমি চেষ্টা করব 49 নিয়ে শেষ মুহূর্তে কিছু বলার জন্য। আর হচ্ছে আপনারা আমাকে বলেছেন যে স্যার সামনের পিলি আছে 50-এ, পিলির জন্য কী ধরনের বইগুলো পড়বো, আচ্ছা সেটা নিয়ে আমি সবার আগেই আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন আপনারা, আমার ভিডিওগুলো দেখবেন, এখনই আপনাদের সামনে হাজির হয়ে যাবে সেই খাতাগুলো, বিসিএসসি লিখিত খাতাগুলো, কীভাবে আপনারা তারা লিখছেন এবং কেমন মার্ক পেয়েছেন তাও দেখতে পাবেন, কী লিখেছেন, কেমন মার্ক পেয়েছেন। তো সেটা দেখে একটা সিদ্ধান্ত নেন এবং সেভাবেই নোট খাতা করে করে যতটুকু সময় আছে পড়া শুরু করেন। এই 47 যদি নাও হয় 50-এ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক বেশি দূরে ভাবলে অনেক কিছু করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে এইভাবে হাজির হতে পারি। কিছু যদি আপনাদের আমার উসিলায় আল্লাহ পাক আপনাদেরকে কিছু দেন,
আমাকে দিয়ে যদি আপনাদের মনে হয় আমাকে কোনো কিছুতে লাগানো যায় তাও বলেন, আমি ইনশাল্লাহ হাজির থাকবো। আমার ভালো লাগে মানুষের কাছে আসতে, মানুষকে সাহায্য করতে। আমার ভিতরে আল্লাহ যে এলম দিয়েছেন তা মানুষকে কিছুটা হলেও তা থেকে কিছু শেখাতে আমার ভালো লাগে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, যদি আপনারাও সুস্থ থাকেন। ফি আমানিল্লাহ। আর আপনারা একটু ছোটো কথা বলে যায়, আপনারা মনে হয় জানেন যে সুমুদ ফ্লোটিলা যেটা স্পেন থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেখানে আমাদের শহীদুল সাহেব আছেন, অর্থাৎ যিনি আমাদের ফটো সাংবাদিক, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যখন ভিডিও করতেছি তখন তাদের জন্য দোয়া করবেন। এই গাজাবাসীর জন্য যে কাফেলাটা গিয়েছে ত্রাণ নিয়ে, তারা যেন গাজায় অলরেডি একটা দুটা জাহাজ পৌঁছেছে, তারা যেন ঠিকভাবে পৌঁছাতে পারে, মহান আল্লাহর ইচ্ছায় তারা যেন গাজাবাসীর পাশে দাঁড়াতে পারে। এইটা হোক আমাদের প্রথম স্টেপ। আমার বিশ্বাস 2010 সালে তারা কিলিং করেছিল, এটা সত্য। এই ইসরায়েলরা মেরেছিল এরকম আর এক কাফেলাকে, কিন্তু সেটা এবার হতে দেওয়া যাবে না। আর যদি সেটা হয়, আমরা সবাই মিলে ইনশাল্লাহ তার বিরুদ্ধে দাঁড়াবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এটাও কিন্তু আন্তর্জাতিকের একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক। আপনারা যখন পরীক্ষা দেবেন এই ফ্লোটিলা সম্পর্কে আসতেই পারে, মাথায় রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আপডেটেড থাকবেন। ওকে, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।